আচ্ছা 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 আচ্ছা, তাহলে শুরু করি নাকি স্যার? হ্যাঁ, শুরু করে দেরি করে কি করবে? আচ্ছা। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শুভ মধ্যাহ্ন সকলকে। উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সকলে জানি আজকে আমাদের ৭ম আন্তর্জাতিক যোগা দিবস। তো আজকের এই বিশিষ্ট দিনে আমাদের রানীবান সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট, ন্যাশনাল সার্ভিস স্কিম ও ইউবিএ অর্থাৎ উন্নত ভারত অভিযান এর উদ্যোগে আজকের দিনটিকে আমরা পালন করার জন্য একটি বিশিষ্ট ভাষণ সভার আয়োজন করেছি। তো এই সভায় উপস্থিত সকলকে আবার একবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই বিশিষ্ট দিনে বা এই বিশেষ দিনে আমাদের এই দিবসে সারা বিশ্বব্যাপী এর দিনে সকলেই এই দিনটিকে পালন করছে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরাও আজকে এই একটি ক্ষুদ্র আন্তর্জাতিক সভার মাধ্যমে মিলিত হয়েছি। আমাদের যোগ কি বা যোগা দিবস কি, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে শুনব, কিন্তু এই মুহূর্তে যোগ কি বা যোগশাস্ত্র কি এই বিষয় নিয়ে আমরা যদি ক্ষুদ্র অবলোকন করতে চাই, তাহলে যোগ শব্দটি সংস্কৃত ইউজ ধাতু থেকে এসছে, যার অর্থ সংযমন করা, মিলন বা সংযমন করা এই অর্থে। তো আমাদের মনকে সংযত করা বা মনকে আমরা কিভাবে সংযমন করলে আমরা আমাদের কর্মজীবনে আরো উন্নতি করতে পারবো, সেভাবেই আমরা আজকে এই অনুষ্ঠানে শুনব। এবং মনকে সুস্থ করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকেও সুস্থ করতে হবে। তো এই শরীরকেও সুস্থ করার জন্য আমাদের কিছু যোগব্যায়ামের মাধ্যম দিয়ে বা আমাদের এই যোগ দিবসকে বা তার যোগাসনের যে উপকারিতা, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই বিশিষ্ট অনুষ্ঠানে শুনবো। এবং আমাদের মনকে কিভাবে সুস্থ করব বা আমাদের শরীরকে কিভাবে সুস্থ করব, যার মাধ্যমে আমরা কর্মজীবনে আরো উচ্চ তত্ত্বে বা উচ্চ জায়গায় আমরা যেতে পারবো, এগুলো আমরা আগে শুনবো। তো আজকের এই বিশিষ্ট সভায় উপস্থিত কলেজের সহকর্মীবৃন্দ এবং অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আবার অভিনন্দন। এবং আজকে এই অনুষ্ঠানের প্রথমে আমাদের কুঞ্চিকা ভাষণ এবং স্বাগত ভাষণ দিয়ে আমাদেরকে ধন্য করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় মিস্টার মধুসূদন বড় মহাশয়। ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। ওভার টু স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে লক্ষ্যে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। এবং আজকের একটা বিশেষ দিন, বিশেষ করে ভারতবর্ষের একটা ডেটকে বিশ্ব সংস্থা গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য মনোনীত হয়েছিল এবং খুব ভালোভাবে এটা পালন হচ্ছে। বিগত 6 বছর ধরেও হয়েছে আর এবছরও হচ্ছে। তো যোগা সম্বন্ধে আমিও শুনবো। এখন যোগা অর্থাৎ নিজেকে সংযুক্ত রাখা, অর্থাৎ বিশ্ব জগৎ, বিশ্ব সংসার
বা সংসারের সঙ্গে নিজেকে এক করে দেওয়া, আমাদের চাহিদাগুলোকে ঠিক করে নেওয়া, আমাদের অভ্যাসগুলোকে অভ্যাসে পরিণত করা, অর্থাৎ আমাদের যে মুদ্রা, অর্থাৎ যে ভঙ্গিতে আমরা থাকি, যে ভঙ্গিতে আমরা কথা বলি, এই সমস্ত কিছুই পুরোটাই যোগার মধ্যেই আছে। এবং আমাদের দুজন এফিসিয়েন্ট বক্তা আছেন যারা এই নিয়ে বলবেন। আমি প্রত্যেককেই ওয়েলকাম জানাচ্ছি এবং বলছি মন দিয়ে শোনার জন্য, তার কারণ আমাদের এখনো দীর্ঘ জীবন আছে। এছাড়াও সামনে প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে, এই মুহূর্তেও রয়েছে সিচুয়েশনে। আমরা নিজেদের মনকে, আবেগকে এবং শরীরকে কি করে সুস্থ রাখবো, এই প্রচেষ্টা প্রাচীন ঋষিরা অবশ্যই করেছেন এবং করে আসছেন। তারই কন্টিনিউয়েশনই এটা যাতে থাকে, তার জন্যই যোগা ডে পালন করা হচ্ছে। আমি আমার কথা এখন বাড়াচ্ছি না, শেষে আমি অবশ্যই সময় থাকলে কিছু বলবো, আমি শুনবো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের এনএসএস টিমকে এবং অর্গানাইজিং কমিটিকে, যে এত সুন্দর একটা আফটারনুন উপহার করার জন্য। তো আমি আর সময় নষ্ট না করে আমি বলবো প্রোগ্রামটা কানেক্ট করে এই মানে কন্টিনিউ করার জন্য। এখন আমার কাছে বেশ মেসেজ আসছে, অনেকেই ঢুকতে পারছেন না। তো সম্ভবত মনে হয় এখন গুগল মিটের ম্যাক্সিমাম লিমিট 100 হয়ে গেছে, আগে যেটা 200 বা 250 ছিল। এটা টেকনিক্যাল কপিল বা এরা ভালো জানবে, যে কারণে আমাদের সুশান্ত স্যার বা স্নিগ্ধা এরা প্রত্যেকেই মানে মেসেজ করছে, ঢুকতে পারছে না। তো এটা কপিল রয়েছে তুমি? হ্যাঁ স্যার, আমি রয়েছি। এখন আমিও এটা দেখেছিলাম নোটিফিকেশন যে 100 হয়ে গেছে, তো এটা তো কিছু করার নেই এর বেশি। আচ্ছা, হোক। আমরা তাদের প্রত্যেকের জন্য বলছি, এই গোটা মিটিংটাই আমরা কলেজের ইউটিউব চ্যানেলেও দেবো। এখন লাইভ দেওয়া যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে আমরা সন্ধ্যার মধ্যে ওটা আশা করি আপলোড করে দেবো। তো কোনো ছাত্রছাত্রীর যদি অসুবিধা হচ্ছে তার জন্য আমি কলেজের তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানটা চলুক, পরবর্তী অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা এটা ব্যবস্থা করব যাতে 200-250 জনের মতো একটা প্ল্যাটফর্মে আসা যায়। ওকে, থ্যাংক ইউ অল, প্লিজ ক্যারি অন। ওকে, ধন্যবাদ স্যার। আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে অনেক ধন্যবাদ। এবং আমরা খুবই দুঃখিত, এই মুহূর্তে আমাদের অডিয়েন্স সংখ্যা প্রায় অনেকেই এখানে ঢুকতে পারছেন না। তো তার জন্য আমরা কলেজের পক্ষ থেকে বা এনএসএস বা ইউএর পক্ষ থেকে আমরা দুঃখিত। তো এরপর আমরা সরাসরি অনুষ্ঠানের ভাষণে চলে যাব। তো আমাদের প্রথম বক্তা মিস্টার কপিল মণ্ডল, ওনার বিষয় হচ্ছে যোগশাস্ত্রের ইতিহাস এবং যোগা দিবসের তাৎপর্য। উনি আমাদের এই বিষয় সম্পর্কে আমাদের শোনাবেন এবং আমাদেরকে শুনিয়ে ধন্য করবেন বলে স্যারকে অনুরোধ করব আপনি আপনার বিষয় নিয়ে দয়া করে উপস্থাপন করুন। স্যার। ধন্যবাদ লক্ষ্মী। লক্ষ্মী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। তো প্রথমে আমাকে আজকে তো যোগ দিবসে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছে আমাদের কনভেনার স্যার লক্ষ্মী, এবং কনভেনার স্যার, আমাদের অধ্যক্ষ মহাশয় এবং সমস্ত অধ্যাপক বৃন্দ, সমস্ত শিক্ষাকর্মী বৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রীরা, সকলকে যথোপযুক্ত শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার যা বলার, যে সামান্যই আমি যা বলতে পারবো তা শুরু করছি। তো আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, আমি প্রেজেন্ট করছি। লক্ষ্মীর প্রেজেন্টেশনটা শুধু দেখা যাচ্ছে কিনা একটু বলে দিও। হ্যাঁ, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে লক্ষ্মী? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বাকিরা স্যার কি আপনারা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু প্লিজ বলুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওকে, সো আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। সো আজ বেসিক্যালি বিশ্ব যোগ দিবস, এবং প্রথমেই আমি যে ছবিটা দিয়েছি সেই ছবিটা হয়তো খুব কমপ্লিকেটেড হয়ে গেছে।
সো এই ছবিটা নিয়ে আমরা আবার পরে ফাইনালি ফিরে আসবো। ওকে, তো প্রথমে আমরা বেসিক্যালি খুব কঠিন কিছুতে না গিয়ে একদম সহজ যে সমস্ত বিষয় আমরা জানি সেগুলো থেকে শুরু করবো, এবং ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করব যোগের একদম সার বত্তা কি, যা যেটুকু আমি জানি সেটুকুই বলার চেষ্টা করবো এখানে। ওকে, সো প্রথমে আমরা যোগ এই শব্দটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। যোগ সম্বন্ধে তো আমাদের লক্ষ্মী স্যার প্রথমেই বললেন সংস্কৃত কোন ধাতু থেকে যোগ শব্দের উৎপত্তি এবং তার প্রকৃত অর্থ কি। বাট সাধারণত আমরা ক্লাস 1-2 যেটা পড়ে এসেছি, বিকজ যোগের মানে কিন্তু সব জায়গাতে একই, শুধুমাত্র ব্যবহার অনুযায়ী তার মানে সামান্য কিছু একটু পরিবর্তন হয়। তো তোমরা ছাত্রদের বলছি, তোমরা সকলেই যারা কলেজে পড়ছো ডেফিনেটলি তোমরা ক্লাস 4-5 এগুলো সব পড়ে এসেছো, রাইট? এবং সেখানে তোমরা সবাই যোগ বলতে প্রথমে ম্যাথ গণিত করার সময় সবার প্রথমে তোমরা যোগটাই শেখো, তারপরে বিয়োগ গুণ ভাগ বাকি যা কিছু শেখা হয় তোমাদের। তো এখন সেখানে বেসিক্যালি আমাদের যোগ মানে কি ছিল, এটা আমি প্রথমে প্রথমে আমরা এইটুকু বোঝার চেষ্টা করি, তারপর আমরা আরো একটু হায়ার বিষয়ে যাব। সো তার বিষয় মোটামুটি ছিল এরকম। ধরো তোমার কাছে দুটো আম আছে, ওকে, এবং আমি তোমাকে আরো 3টে আম দিলাম। সো দুটো আমের সাথে 3টে আম যোগ করার ফলে টোটাল তোমার কাছে 5টা আম এখন আছে। সো এটাই যোগ হিসেবে আমরা আমাদের একদম সাধারণ ধারণা। কিন্তু এর ফলে পরিবর্তনটা কি হলো এটা একটু বোঝার চেষ্টা করো। যখন তোমার কাছে আমি বেসিক্যালি যেহেতু এখানে ছাত্রের সংখ্যায় ম্যাক্সিমাম, তাদের উদ্দেশ্য করে প্রধানত তো বলা, তাই জন্য আমি এখানে তুমি করেই বলছি। সো দেখো, প্রথমে তোমার কাছে যখন দুটো আম ছিল তখন তোমার কাছে অনেক লিমিটেশন ছিল। ফর এক্সাম্পল, তুমি চাইলে তোমার বিভিন্ন চয়েস থাকতে পারে, হয়তো তুমি একটা আম খেতে চাইতে পারো, তুমি দুটো আম খেতে চাইতে পারো, কিন্তু তুমি 3টে আমও খেতে চাইতে পারো, রাইট? কিন্তু তোমার কাছে যখন দুটো আম ছিল মাত্র, তখন তোমার চয়েস কিন্তু লিমিটেড ছিল। তোমার কাছে তখন শুধুমাত্র দুটোই চয়েস ছিল, হয় তুমি একটা আম খেতে পারো বা তুমি দুটো আম খেতে পারো, বা তুমি আম নাও খেতে পারো, সেটাও একটা চয়েস। কিন্তু যখন তোমার কাছে 5টা আম আছে, যখন তোমার আরো দুটো আমের সাথে আরো 3টে আম যখন যোগ করা হলো, তখন তোমার চয়েসের সংখ্যা কিন্তু বাড়লো। অতএব তোমার সীমাবদ্ধতা কমে গেল। তুমি আগে সীমাবদ্ধ ছিলে ওইটুকু চয়েসের মধ্যে, যে হয় আমাকে একটা আম খেতে হবে বা দুটো। কিন্তু তোমার কাছে যখন 5টা আম আছে, তোমার চয়েসের সংখ্যা অনেক বাড়লো। তো আমরা প্রথমে সবার আগে এটা বলতে পারি যে যোগ মানে হচ্ছে, এবং গণিতের যে কোনো প্রবলেম তোমরা যদি নাও, তো যোগ মানে সব জায়গাতেই দেখবে সেখানে বেসিক্যালি সীমাবদ্ধতা হ্রাস করে, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে সীমাবদ্ধতা হ্রাস করার নামই যোগ। ওকে, যে কোনো ক্ষেত্রে যেখানেই যোগ করা হয় সেখানে আমরা সীমাবদ্ধতা আস্তে আস্তে কমিয়ে ফেলি। ওকে, তো এখানে যেরকম ছবিটাতে দেখা যাচ্ছে, এখানে হয়তো একজন মানুষ এই দেওয়ালের এদিকে দাঁড়িয়ে আছে, এই তিনটে দরজার ওই পারে হয়তো কিছু আছে। সে যদি একটা সীমাবদ্ধতা তার হ্রাস করে, সে ডেফিনেটলি যোগের দিক থেকে কিছুটা এগিয়ে গেল। আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এটা তো ওভার সিম্পলিফাইড ভার্সন হয়ে যাচ্ছে যোগে। আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একজন খুব ভালো স্টুডেন্ট, ওকে, তুমি প্রতিদিন কলেজে আসো, তুমি প্রতিদিন ক্লাস করো, এবং প্রতিদিন ক্লাস করার ফলে তোমার ডেফিনেটলি তোমার জ্ঞানের যে পরিসীমা সেটা বাড়ছে। অতএব তোমার তোমার সীমাবদ্ধতা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফর এক্সাম্পল, যদি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা আমাকে বলতেই হয়, তো তুমি যদি পরীক্ষা দিতে যাও, তুমি যদি প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করে থাকো, ঠিক আছে, তাহলে ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে তুমি খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। তোমাদের প্রশ্নে যে থাকে চয়েস, যে 7টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা করতে হবে, তুমি 7টায় পারবে। সো সেখানেও তোমার সীমাবদ্ধতা ক্রমশ হ্রাস পাচ্ছে। তুমি যত ভালো ছাত্র হয়ে উঠছো, তুমি যত বেশি কলেজে আসছো, যত বেশি পড়াশোনা করছো, তুমি তত ভালো ছাত্র। ওকে, সো এর ফলে তুমি প্রতিদিন সীমাবদ্ধতা হ্রাস করছো এবং তুমি যোগের দিকে আরো একটু বেশি করে এগিয়ে যাচ্ছ। সো ডেফিনেটলি ওই সেন্সে অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে একজন যোগী বলাই যায়। কিন্তু ধরো আরেকজন স্টুডেন্ট আছে যার মধ্যে তোমার সমস্ত কোয়ালিটি বর্তমান, কিন্তু সে ছবি আঁকতেও খুব ভালোবাসে। ওকে, তো যদি কোথাও কোনো ছবি আঁকার হয়তো তোমাকে মানুষের ছবি যদি আঁকতে বলা হয় তুমি একটু ভয় পেয়ে যাও, অন্যান্য ছবি হয়তো তুমি আঁকতে পারো। কিন্তু তোমার যে বন্ধুটি, সে পড়াশোনাও খুব ভালো করে আবার ছবিও আঁকতে ভালোবাসে, তার কাছে কিন্তু তার কাছে সীমাবদ্ধতা আরো অনেকটা কম। তাকে মানুষের ছবি আঁকতে বলা হোক বা ঘোড়ার ছবি আঁকতে বলা হোক বা যাই আঁকতে বলা হোক, সবই সে সহজভাবে আঁকতে পারে। সো সে যোগের দিক থেকে সরি তো সে যোগের দিক থেকে তোমার থেকে কিন্তু বেশি এগিয়ে। ওকে, তো যোগ মানে সমস্ত দিক থেকে সীমাবদ্ধতা ক্রমশ হ্রাস করে যাওয়া।
হোপফুলি আমি বোঝাতে পারলাম এতদূর পর্যন্ত। এরপর এটা একটা খুবই একদম বহুল প্রচলিত পঞ্চতন্ত্রের গল্প, এবং তোমরা সকলেই হয়তো এই গল্পটা শুনেছো। এটা একটা বেসিক্যালি মোরাল স্টোরি, নীতি গল্প। কিন্তু এখানে কোনো মোরাল বা নীতি আমি তোমাদের বলবো না এই গল্পটার পরে। যোগ শাস্ত্রের অ্যাঙ্গেল থেকে এই গল্পটার কি তাৎপর্য আমি সেটুকু এখানে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সি, গল্পটা তোমরা সকলেই শুনেছো, সো আমি খুবই সংক্ষেপে বলবো। একটা পুকুরে, জাস্ট একটা মেবি একটা নদীর একটা জায়গাতে, স্পেশাল জায়গাতে 3টে মাছ ছিল, এবং 3টে মাছেরই ওই জায়গাটা খুবই প্রিয় ছিল। মানে সমস্ত দিক থেকে ওই জায়গাটা খুবই সুবিধাজনক মাছেদের পক্ষে। এখন 3টে মাছই জানে যে পরের দিন একজন জেলে আসবে এবং জাল ফেলবে এখানে মাছ ধরতে। তো এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওকে, এ করলো কি, এ দেখলো যে ঠিক আছে জায়গাটা আমার অত্যন্ত প্রিয়, কিন্তু আমি তো এখানে থাকলে মারা পড়বো। সো এই মাছটা করলো কি, এই মাছটা আহ, তার সমস্ত মানসিক যে দ্বন্দ্ব সেগুলো ত্যাগ করলো এবং এখান থেকে পালিয়ে গেল। এই যে আর একটা নীল রঙের যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা এর এর কাছে এর যাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এ যেতে পারলো না। ভাবলো এই জায়গাটা আমার এত প্রিয়, আমার সমস্ত বন্ধু বান্ধব সকলে এখানে থাকে, সো এই জায়গাটা ছেড়ে যাওয়া আমার পক্ষে ঠিক হবে না। এ কিন্তু গেল না, ঠিক আছে, এবং এও গেল না, লাল রঙের যে মাছটা আছে সেও গেল না। পরের দিন কি হলো, জেলে যখন জাল ফেললো, প্রথম যে মাছটা আছে এ তো বেরিয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় মাছটা কি করলো, দ্বিতীয় মাছটা জাল ফেলার পরে ও জাল কেটে বেরিয়ে গেল, মানে ওর মধ্যে সেরকম শারীরিক ক্ষমতা ছিল। তাহলে দেখো, প্রথম যে মাছটা, যে অলরেডি বেরিয়ে মানে আগের দিন চলে গেছে জল থেকে, সে কিন্তু শারীরিক এবং মানসিক দুদিক থেকে সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে, সে অলস হয়ে বসে থাকেনি, ঠিক আছে, সে চলে গেছে ওই জায়গা থেকে, এবং মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। দ্বিতীয় মাছটা, দ্বিতীয় মাছটাও চলে গেছে, কিন্তু এর শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম তো এ ডেফিনেটলি করেছে, কারণ এ পরের দিন জাল কেটে বেরিয়ে গেছে, অতএব সে শারীরিকভাবে যথেষ্ট সক্ষম। কিন্তু এর পক্ষে মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব হয়নি, এ ওই জায়গাতেই থেকে গেছে, ওকে। এবং যে তৃতীয় মাছটা, সে শারীরিক এবং মানসিক কোনো সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারেনি, এবং যার ফলে সে ধরা পড়লো পরের দিন। অতএব আমরা বুঝতে পারলাম আমাদের সীমাবদ্ধতাকে প্রধানত প্রধানত দুভাগে ভাগ করা যায়। সো এই ভাগ অনুযায়ী আবার 3 রকম শ্রেণী বিভাগ করা যায় সকলে। সো শারীরিক সীমাবদ্ধতা এবং মানসিক সীমাবদ্ধতা। এখন যাদের মধ্যে শারীরিক সীমাবদ্ধতা এবং মানসিক সীমাবদ্ধতা দুটোই প্রচন্ড বেশি পরিমাণে বর্তমান, তাদেরকে আমরা সাধারণত বলে থাকি তমগুণী মানুষ। আমরা বলে থাকি মানে আমাদের শাস্ত্রে বলা হয়, আমাদের স্ক্রিপচারে বলা হয়, এবং যে ধর্মেরই স্ক্রিপচার দেখো না কেন সেখানেই 3 ধরনেরই মানুষ দেখতে পাওয়া যায়। আরেক ধরনের মানুষ আছে যাদের মধ্যে মানসিক সীমাবদ্ধতা রয়েছে, যে দ্বিতীয় মাস্টার মতো তার মানসিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাদের মধ্যে একদমই নেই। ওকে, তারা খুব কাজ করতে খুব ভালোবাসে, ঠিক আছে, মানে কোনো কাজে তারা কখনোই পিছপা হয় না। বাট মানসিক, তুমি যদি তাকে একটু কিছু বলো বা তার মনোমতো যদি কিছু না হয়, সে ভীষণ রেগে যায়। সো এই ধরনের মানুষকে আমরা বলে থাকি রজগুণী। এবং আরেক ধরনের মানুষ আছেন যাদের মধ্যে শারীরিক সীমাবদ্ধতাও নেই এবং মানসিক সীমাবদ্ধতাও নেই, তাদেরকে আমরা বলি সত্যগুণী। সো যোগ মানে আমি কি বলেছিলাম প্রথমে, যে সীমাবদ্ধতা হ্রাস করার নামই যোগ। সো তমগুণীর থেকে একজন তমগুণী ব্যক্তির চাইতে একজন রজগুণী ব্যক্তি কিন্তু অনেক বড় যোগী, কারণ সে একটা সীমাবদ্ধতাকে, একটা অনেক বড় সীমাবদ্ধতাকে অতিক্রম করে গেছে, শারীরিক সীমাবদ্ধতা। এবং যে সত্যগুণী, সে মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে গেছে। অতএব যোগ বেসিক্যালি শুরুই হয় যখন তুমি শারীরিক সীমাবদ্ধতা, অন্তত শারীরিকভাবে যে সমস্ত কাজ তোমার করা উচিত সেগুলো তুমি করো, ওকে। অলস হয়ে যখন তুমি বসে থাকো না, তখনই তোমার পক্ষে যোগ প্রকৃত শুরু হয়। তার আগে কিন্তু যোগের ব্যাপারে ভাবাও বেসিক্যালি উচিত নয়। এখন তাহলে আমাদের কিন্তু সবসময়তেই ধাপে ধাপে যেতে হবে। ফর এক্সাম্পল, তমগুণ থেকে আমি ডাইরেক্ট সত্যগুণে পৌঁছতে পারি না। তমগুণ থেকে রজগুণের মাধ্যমেই সত্যগুণে পৌঁছানো সম্ভব, কারণ আগে শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে, তারপরেই মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব। এবং আমার বেশ কিছু বন্ধুর সাথেও এই বিষয়ে আলোচনা হয়, এবং কয়েকজনের মুখে আমি এটাও শুনেছি যে না, এটা তো নাও হতে পারে, কেউ একদম মানসিক সীমাবদ্ধতাকে প্রথমে অতিক্রম করে গেল, এটাও তো হতে পারে। কিন্তু এটা কেন হতে পারে না, এটা আমি তোমাদের পরের ছবিতে বোঝানোর চেষ্টা করছি। এই দেখো, এখানে একজন স্টুডেন্টের কথাই বলা হয়েছে যে বেসিক্যালি খুবই অলস।
পড়তে বসলেও ঘুমিয়ে পড়ে, সব জায়গাতে সবসময় ভীষণই অলস। সো ডেফিনেটলি একে আমরা আগের স্লাইডের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি এ একজন তমগুণী ব্যক্তি। এখন এ রেস্ট নিতে নিতে, শুয়ে থাকতে থাকতে বা ঘুমোতে ঘুমোতে ভাবতেই পারে যে শারীরিকভাবে অলস হলেও আমার মধ্যে কোনো মানসিক সীমাবদ্ধতা নেই, আমি মানসিকভাবে সমস্ত কিছু ভাবতে পারি এবং মানসিক দিক থেকে আমি ভীষণ পরিমাণে উদার। বাট এই যে উদার যে নয় তার প্রমাণ এটাই, তুমি যদি তাকে তার আলস্য ত্যাগ করে কিছু একটা করতে বলো, যে না এক কাজ কর, তুই এভাবে বসে থাকিস না, তুই আজকে বাড়ির এই কাজটা করে নিয়ে আয়, তা তখন যখনই এর আলস্যের ব্যাপারে কোনো রকম কোনো বাধা পড়ে তখনই কিন্তু এ রেগে যায়। ওকে, সো ডেফিনেটলি যে এইটুকুতে জাস্ট শুধুমাত্র একটা কাজ করতে বললে কেউ যদি রেগে যায়, সে ডেফিনেটলি মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেনি। মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার মানে হচ্ছে মানসিক দিক থেকে তুমি স্বাধীন। অনেক সময় এটা হয়, হয়তো আমাদের কেউ একটা কিছু বলল, আমরা সাথে সাথে তাকে তার মুখের ওপর জবাব দিতে চাই, রাইট? কিন্তু বেসিক্যালি একটু কারণ আমরা বলি যে কেন আমি কি স্বাধীন নই, আমি স্বাধীন, আমি জবাব দেবই, আমি ওর পরাধীন নই। কিন্তু বেসিক্যালি যখনই কেউ একজন একটা কথা বলে তোমাকে প্রভাবিত করে ফেলছে এত সহজে, ডেফিনেটলি তুমি পরাধীন। ওকে, বাট বা বলা যায় তুমি মানসিকভাবে সীমাবদ্ধ। সো এই বিষয়ে তমগুণ থেকে ডাইরেক্ট সত্যগুণে যাওয়া এটা অসম্ভব। তমগুণ থেকে আমাদের সবসময়তে রজগুণের মাধ্যমেই সত্যগুণে যেতে হবে। ইনফ্যাক্ট যত বড় বড় মহাপুরুষ ছিলেন প্রত্যেকেই কিন্তু ভীষণ বড় কর্মীও ছিলেন, কেউই অলসভাবে বসে থেকে মহাপুরুষ হয়ে যাননি, বা কেউ শুধুমাত্র পর্বত শিখরে বসে মহাপুরুষ হননি। ঠিক আছে, তারা ইনফ্যাক্ট যদি পর্বত শিখরে বসেও ছিলেন, তারা কর্ম প্রতিনিয়ত করে। হ্যাঁ, এখানে কর্ম মানে সবসময় যে সকলের স্বার্থে হতে হবে বা তোমার চোখে ভালো কর্ম হতে হবে তা নাও হতে পারে, ঠিক আছে, বাট প্রত্যেক মহাপুরুষ, এমন একজনও মহাপুরুষ পৃথিবীতে নেই যিনি বড় কর্মী ছিলেন না। ওকে, এরপর এই জন্যই আমাদের বেসিক্যালি যোগশাস্ত্র শুরু হয়েছে, যোগশাস্ত্রের একদম আদিগুরু বলা হয় ভগবান শিবকে। কিন্তু এখানে আমি বেসিক্যালি তাদের কথাই বলবো যারা যোগশাস্ত্রের প্রচার করেছেন বা যোগশাস্ত্র যারা জনসমক্ষে নিয়ে এসেছেন। তো প্রথম ছিলেন মহর্ষি পতঞ্জলি। তার পতঞ্জলি যোগ সূত্রতে তিনি যোগশাস্ত্রের একদম বেসিক এবং সব থেকে উচ্চ পর্যায়ের কিছু জিনিস ব্যাখ্যা করেছেন। তো পতঞ্জলির যোগসূত্র প্রথম শুরু হয় যে বাক্যটা দিয়ে, সেটা হচ্ছে অথৈ যোগানুশাসনম, অর্থাৎ যে এরপর এখন আমরা যোগ বিষয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো হচ্ছে তুমি তোমার শারীরিক যে বাধাগুলো সেগুলোকে অতিক্রম করে এসেছো। তারপর যোগসূত্রের ব্যাখ্যা শুরু করছেন পতঞ্জলি। এবং পতঞ্জলির যোগসূত্রতে সেকেন্ড কথা যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ এখানে দেখো চিত্ত এবং বৃত্তি এগুলো নিয়ে অনেক কথা বলা যায়, বাট এখানে অত ডিটেলসে আমরা যাব না এখন। মোটামুটি ধরে নাও অন্তঃকরণের বা তোমাদের সাধারণভাবে যে ব্রডলি যেগুলো মানসিক বলে থাকো, যদিও অন্তঃকরণ মানে শুধুমাত্র মন নয়, মনের সেখানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আরো অনেক বিষয় আছে। সো বাট একটা ব্রডলি তোমরা এটা ভাবতে পারো যে আমাদের মানসিক যে বৃত্তি, ঠিক আছে, সেগুলোকে অতিক্রম করার নামই যোগ, সেগুলোকে রোধ করার নামই যোগ। যখন সেটা তুমি সম্পূর্ণরূপে করতে পারো তখনই বলা যায় যে তুমি যোগযুক্ত, প্রকৃতভাবে যোগযুক্ত হয়েছে। এবং এর পরেও আর একটা কথা আছে, সেটাতে আমি একটু পরে আসবো। বাট এবং পতঞ্জলির পরের যিনি সব থেকে বড় যোগের প্রচারক ছিলেন তিনি ছিলেন যাজ্ঞবল্ক্য মুনি। কিন্তু পতঞ্জলি বা যাজ্ঞবল্ক্য এরা সকলেই মোটামুটি ভাবে একই শ্রেণীর বলা যায়, কারণ সকলেই বেদে বিশ্বাস করতেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই চারটে বেদে সকলেরই বিশ্বাস ছিল এবং তার উপর ভিত্তি করেই তাদের যোগসূত্র বা সমস্ত কিছু গড়ে উঠেছিল। বেসিক্যালি উপনিষদের উপর ভিত্তি করে। বেদেরও তো দুটো কাণ্ড, জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, প্রধানত জ্ঞানকাণ্ডের উপর ভিত্তি করে তাদের উপনিষদ গড়ে উঠেছিল। কিন্তু যোগসূত্রে যিনি প্রচারক এসেছেন তিনি সবসময় সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। এরপর কি হলো, কিছু 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 শ্রেণীর মানুষ বেদের কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দিলেন এবং এমনভাবে তাকে প্রচার করলেন যাতে সেগুলো শুধুমাত্র কিছু শ্রেণীর মানুষের জাগতিক লাভের জন্য তৈরি হলো। এবং মানে বেদ একটা অস্ত্র হয়ে গেল সাধারণ মানুষকে শোষণ করে, যেখানে বেদের প্রকৃত অর্থের কোনো প্রকাশ আর করা গেল না।
তো যখন এইরকম একটা সীমাবদ্ধতা তৈরি হলো, বেদ যখন সীমাবদ্ধ করে দিচ্ছে মানুষকে, তখন ডেফিনেটলি বেদকে অস্বীকার করার প্রয়োজন ছিল। এছাড়া কোনো রাস্তা তখন বেঁচে ছিল না। সেই সময় যে মহাপুরুষ ছিলেন তার নাম গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধ এমনই একজন মহাপুরুষ যাকে তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি আস্তিক হও তুমি নাস্তিক হও, কিছু যায় আসে না, গৌতম বুদ্ধ সব সময়তেই তোমার আইডিয়াল হতে পারে। হয়তো তুমি পতঞ্জলির ব্যাপারে তুমি তোমার হয়তো পতঞ্জলিকে পছন্দ না হতে পারে, কিন্তু তুমি যদি যুক্তি দিয়ে বিচার করে দেখো, এমন কোনো পয়েন্ট খুঁজে পাওয়া মুশকিল যে ভগবান বুদ্ধের তুমি বিরোধিতা করতে পারবে। যাই হোক, তো ভগবান বুদ্ধ বেদকে পুরোপুরি অস্বীকার করলেন এবং তিনি অষ্টাঙ্গিক মার্গের প্রবর্তন করলেন। এবং এছাড়াও ভগবান বুদ্ধ আরো অনেক কিছু প্রবর্তন করেছিলেন, তবে প্রধানত অষ্টাঙ্গিক মার্গ পালন করলেই যে কোনো মানুষ যোগের দিকে অনেকটা এগিয়ে যেতে পারে। এবারে হ্যাঁ, অষ্টাঙ্গিক মার্গই এখানে সর্বস্ব নয়। যারা সংসারী তাদের জন্য শুধুমাত্র অষ্টাঙ্গিক মার্গ, যারা বুদ্ধের শাসনে সন্ন্যাস নিয়েছিলেন তাদের জন্য অষ্টাঙ্গিক মার্গের সাথেও আরো বিশেষ কিছু বিষয় ছিল। তো যাই হোক, অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে তোমরা নিশ্চয়ই সকলে ইতিহাসে পড়েছো। তো এই বিষয়ে আমার নতুন কিছু বলার নেই। এরপর বুদ্ধ যখন বেদকে অস্বীকার করলেন, সেই সময় তো খুব ভালোভাবে বুদ্ধ প্রচার করে দিয়ে গেলেন যে প্রকৃত ধর্ম কি বা প্রকৃত যোগ কি। কিন্তু এরপরে কি হলো, বেদকে অস্বীকার করার ফলে কিছু মানুষ আবার যথেচ্ছাচারী হয়ে উঠলো, যে না তাহলে বেদ বলে কিছু নেই, ভগবান বলেও কিছু নেই, আমরা যা খুশি করতে পারি। এবং তার থেকেও একটা যে খারাপ সিচুয়েশন তৈরি হলো, বুদ্ধ যে বেদকে অস্বীকার করে গিয়েছিলেন, সেই সেই হিন্দু ধর্মেরই অন্তর্গত তন্ত্রের সাথে বৌদ্ধ বৌদ্ধদের কিছু দল, একদল বৌদ্ধ তান্ত্রিকদের সাথে মিলিত হয়ে নতুন একরকম ধর্মের উৎপত্তি করলেন, যার সাথে যোগের আপাতভাবে কোনো সম্পর্ক নেই। অতএব বেদকে পুনরুদ্ধার করার আবার প্রয়োজন ছিল, বেদকে প্রতিস্থাপিত করার আবার প্রয়োজন ছিল। ভালো করে ভেবে দেখো, সবসময় মহাপুরুষেরা সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন, তাদের যায় আসে না যে বেদকে স্বীকার করা হলো নাকি বেদকে অস্বীকার করা হলো বা কোন ভগবানের পুজো করা হলো, সেটা তাদের কাছে কোনো ব্যাপার না। তাদের কাজ সমাজে যে সীমাবদ্ধতার এখন তৈরি হয়েছে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করা। তো যখন এরকম হলো, তখন বেদকে আবার প্রতিস্থাপিত করার প্রয়োজন ছিল। তখন এলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য এসে শঙ্করাচার্যের জন্ম দক্ষিণ ভারতে, এবং শঙ্করাচার্য উত্তর ভারত পর্যন্ত ভ্রমণ করলেন এবং পূর্ব পশ্চিম চারদিকে উনি গিয়েছিলেন। ইনফ্যাক্ট ভারতের চার প্রান্তে উনি 4টে মঠও স্থাপন করেছেন হিন্দু ধর্মের প্রচারের জন্য। এবং তিনি বেদের পুনরুদ্ধার করলেন এবং শুধু মানে বেদের উপর যে বিশ্বাস সেটা জন্মালেন। মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো যে কাজটা বুদ্ধ করেননি, যে জ্ঞানকাণ্ডই যে মূল, কর্মকাণ্ডের যে খুব একটা ভূমিকা নেই, এটা শঙ্কর বললেন। এবং শঙ্কর এটাও বললেন শুধু কর্মকাণ্ডের নয়, শুধু কর্ম দিয়ে জ্ঞানে পৌঁছানো কখনো সম্ভব না। এবং শঙ্কর শুধু তাই, শঙ্করাচার্য যে শুধুমাত্র বেদের প্রচার করেছিলেন তাই নয়, শঙ্করাচার্য যোগের কিছু নতুন পদ্ধতি আমাদের কাছে দিলেন। এর অনেক পদ্ধতি তিনি দিয়েছিলেন, তার মধ্যে সব থেকে বেশি বিখ্যাত বা যোগীদের কাছে সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে দৃগ্দৃশ্য বিবেক। দৃগ্দৃশ্য বিবেক একটা পদ্ধতি যোগের, এবং এটা সকলেই বেসিক্যালি করতে পারে। মানে ডাজ নট ম্যাটার তোমার বয়স কত বা তুমি কোন স্টেজে আছো জীবনের, কিছু যায় আসে না। দৃগ্দৃশ্য বিবেক সকলের জন্য এবং আপাত দৃষ্টিতে খুব সহজ। এছাড়াও শঙ্করাচার্য যে আর একটা খুব বড় কাজ করেছিলেন, সেখানে হচ্ছে যেখানে সমস্ত যোগের সমন্বয় যেখানে রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা তো মহাভারতের মধ্যেই আছে, কিন্তু মহাভারত আমরা কতজন পুরোপুরি পড়ে থাকি? শঙ্করাচার্য এই সর্বধর্মের সমন্বয় যেখানে রয়েছে এই গীতাকে মহাভারত থেকে আলাদা করলেন এবং জনসাধারণের কাছে শুধুমাত্র গীতার প্রকাশ করলেন। মহাভারত তো রয়েছে, মহাভারতের মধ্যে যে গীতা আছে সেটা মানুষ এতদিন জানতেন না। তারপর শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের সামনে এল। এছাড়া শঙ্করাচার্য যে প্রধান মতবাদ প্রচার করেছিলেন সেটা ছিল অদ্বৈতবাদ, যেটা উপনিষদের শ্রেষ্ঠ অংশ অদ্বৈতবাদ। এখন এই অদ্বৈতবাদ কি হয়? অদ্বৈতবাদ কর্মকে অস্বীকার করে না। শঙ্করাচার্য নিজেই এক জায়গায় বলেছেন যে কর্ম, শুধুমাত্র কর্মের দ্বারা জ্ঞানে পৌঁছানো সম্ভব নয়, শুধুমাত্র কিন্তু কর্মের প্রয়োজন আছে জ্ঞান যেখান থেকে শুরু হয় সেই জায়গাতে পৌঁছানোর জন্য। তিনি কর্মকে কখনোই পুরোপুরি অস্বীকার করেননি। কিন্তু যা হয়ে থাকে, সাধারণ মানুষ এই অদ্বৈতবাদকেও বিকৃত করে দিল। তারা বলতে শুরু করলো কর্মের আর কোনো প্রয়োজন নেই, অতএব শুধুমাত্র পণ্ডিতরাই সবকিছু, এবং অলস হলেও চলবে পণ্ডিত। এবং অদ্বৈতবাদ ভীষণ বিকৃতভাবে মানুষের কাছে প্রকাশ হতে লাগলো।
তো এরপর ডেফিনেটলি এই সীমাবদ্ধতাটাকেও আবার অতিক্রম করার প্রয়োজন ছিল, যে অদ্বৈতবাদের ফলে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে সেই সীমাবদ্ধতাকে অদ্বৈতবাদকে অতিক্রম করেই সম্ভব। অদ্বৈতবাদ মানে হচ্ছে যেখানে দুই নেই, যেখানে এক, অর্থাৎ সেখানে কোনো বেসিক্যালি ভক্ত বা ভগবান বা প্রকৃতি এসব বলে কিছু নেই, সেখানে শুধুমাত্র ব্রহ্ম বর্তমান। অতএব অদ্বৈতবাদকে যদি অদ্বৈতবাদের ফলে তৈরি সীমাবদ্ধতাকে একমাত্র দ্বৈতবাদই অতিক্রম করতে পারে। এবং দ্বৈতবাদের মানে হচ্ছে সেখানে একজন সুপ্রিম লিডার আছেন, অর্থাৎ ভগবান বলো বা ব্রহ্ম বলো, বা যারা নাস্তিক তারা ন্যাচার বলতে পারে, প্রকৃতি, এবং মানুষ আছে। এই এই দুজন আলাদা বিষয়, অর্থাৎ আস্তিকদের কাছে ভক্ত এবং ভগবান দুজন আলাদা বিষয়, বা নাস্তিকের কাছে প্রকৃতি এবং প্রকৃতির অংশ হিসেবে রয়েছি আমরা, আমাদেরকে প্রকৃতির সাথে নিজেদের যোগ সাধন করতে হবে, বা আস্তিকদের কাছে ভক্তের সাথে ভগবানের যোগ সাধন করতে হবে। অতএব এই দ্বৈতবাদকে প্রচার করার জন্য ক্রমান্বয়ে এলেন শ্রী রামানুজ, মধ্বাচার্য এবং শ্রী চৈতন্যদেব। এরা সকলেই ভক্তি যোগের প্রবর্তন করলেন। এখানে একটা কথা বলি, ভক্তিযোগ বা ভক্তির কথা বললে সাধারণ মানুষের মনে এটা তৈরি হয় যে এটা কুসংস্কারপূর্ণ বিষয়, বাট এটা প্রথমত তো একেবারেই নয়। তার কারণ ভক্তির কথা বলে গেছেন সব থেকে বড় জ্ঞানী বলে যাকে মানা হয় শঙ্করাচার্য, তিনি স্বয়ং তার বিবেক চূড়ামণিতে ভক্তির বিষয়ে বলে গেছেন, ভক্তির প্রয়োজনীয়তা সম্বন্ধে বলে গেছেন। এছাড়াও ভক্তি অর্থে শুধুমাত্র ভগবানের প্রতি কিন্তু ভক্তি নয়, ভক্তি অর্থে তোমার থেকে যে কম সীমাবদ্ধ। ইনফ্যাক্ট আমরা এটা করেও থাকি। আমরা হয়তো কোনো একজন সেলিব্রিটির ফ্যান, ফর এক্সাম্পল আমি একজন বলিউড হিরোর ফ্যান হতে পারি, বা আমি গুগলের প্রতিষ্ঠাতা, গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই তার ফ্যান হতে পারি। সাধারণত এটাই হয়, আমরা কখনোই আমাদের থেকে যে একজন স্টুডেন্ট যে পড়াশোনা করতে চায় সে তার কাছে সব, যেমন ফর এক্সাম্পল আমি একজন ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারি, ফিজিক্সের একজন স্টুডেন্টের ক্ষেত্রে আইনস্টাইনের প্রতি তাদের ভক্তি কিন্তু স্বতঃপ্রণোদিত, তাকে এটা চেষ্টা করে বের করতে হয় না। তার কারণ কি? তার কারণ আইনস্টাইন তার চাইতে ফিজিক্সের ব্যাপারে কম সীমাবদ্ধ, রাইট? এবং সব ক্ষেত্রেতে আমরা যে যে ক্ষেত্রে আছি এবং আমরা যে যে ক্ষেত্রে উন্নতি করতে চাই সেই ক্ষেত্রে আমার চাইতে যিনি কম সীমাবদ্ধ তার প্রতি আমার ভক্তি এটা হয়েই থাকে, এবং সেটা যোগের ক্ষেত্রেও আমাদের খুব সহায়ক হয়। যাই হোক, তো এরপর ভক্তি যোগের ফলেও মানুষের মধ্যে অনেক সমস্যা তৈরি হলো, এবং যদিও বেশ এখানে আরো অনেক কিছুই বলার, বাট এখানে আমি সেটা আসছি না ডিটেলসে। ওকে, কিন্তু ভক্তিযোগের ফলে যেটা প্রধান সমস্যা দেখা দিল, ভক্তিযোগ অনেক কিছুকে ব্যাখ্যা করতে অসমর্থ হলো। মানে মানুষ তো যুক্তি চায়, কিন্তু সেই সমস্ত যুক্তির ব্যাপারে সবকিছু দিতে পারলো না ভক্তিযোগ। কিন্তু এরপরে ফরাসি এবং ব্রিটিশরা আমাদের ভারতে আসেন এবং তারা খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করেন। খ্রিস্ট ধর্মেরও কিন্তু একই ব্যাপার, তাদেরও ভক্তিযোগ, এবং তারাও সমস্ত কিছু ব্যাখ্যা করতে সমর্থ নয়। কিন্তু খ্রিস্ট ধর্মের যেটা একটা বিষয় ছিল যে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তুমি কিছু আর্থিক সহায়তা পেতে পারো, বা তুমি ব্রিটিশ শাসনের আন্ডারে কিছু সুবিধা পেতে পারো। সেই জন্য অনেক মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করলো, এবং তার ফলে যোগের যেটা সব থেকে বড় সমস্যা হলো, ভারতীয় যোগ খ্রিস্ট ধর্মের তো শুরু হয়েছে শুধুমাত্র জাস্ট 2000 বছর আগে, যেখানে ভারতীয় যোগশাস্ত্র 5000 থেকে 7000 বছরের পুরানো। এই এই মানে প্রকৃত যোগ, মানে আমি খ্রিস্ট ধর্মের যোগশাস্ত্র প্রকৃত যোগশাস্ত্র, কিন্তু অনেক মানুষ কিন্তু যারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করছিল তারা তো যোগের জন্য খ্রিস্ট ধর্ম অবলম্বন করছিল না, তারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করছিল কিছু সুবিধার জন্য বা কিছু সহায়তার জন্য। অতএব প্রকৃত যোগকে পুনরুদ্ধার করার আবার প্রয়োজন ছিল, এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের অনেক কথাই বহুল প্রচারিত, এবং সব থেকে মানে এটা সকলেই বলে থাকে যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। কিন্তু এখানে আমি স্বামী বিবেকানন্দের ওই কোটেশনটার সম্পূর্ণ ভার্সনটা তুলে ধরতে চাই। তার বক্তব্য, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। অর্থাৎ শারীরিকভাবে তিনি সক্ষম হতে বলছেন। প্রথমত, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। এখানে সকলেই যেটা বলে থাকেন সেটাই, যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। কিন্তু এর মানে এই নয় যে গীতা পাঠ কিছুই নয় এবং ফুটবল খেলা এসব। তিনি কি বলতে চাইছেন ভালোভাবে লক্ষ্য করো। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। তিনি বুঝতে পেরেছিলেন ভারতের সমস্যাটা ঠিক কোথায়। ইনফ্যাক্ট তিনি আরো অনেক জায়গাতে বলেছেন ভারতবর্ষ বর্তমানে তমগুণে আচ্ছন্ন। আমার কিছু অভিজ্ঞতা আছে
আমি মানে তিনি যোগের সম্পূর্ণতা তিনি লাভ করেছিলেন, ঠিক আছে। তো সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছিলেন এবং বলেছিলেন, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। একজন যে অলস, যে শারীরিক সীমাবদ্ধতাকে, যেটা আমি প্রথমেই বললাম, যে শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার পরই কিন্তু পতঞ্জলির যোগসূত্র শুরু হচ্ছে। তিনি শুধু চিত্তবৃত্তি নিরোধের কথা বলছেন, অর্থাৎ তিনি মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার, তিনি ধরেই নিয়েছেন যে এই বইটা যারা পড়বে তারা শারীরিক সীমাবদ্ধতাকে অলরেডি অতিক্রম করে গেছে। তো শারীরিক সীমাবদ্ধতাকে আমরা যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু গীতাতে হাত দেওয়াটা হয়তো ঠিক হবে না। সো তিনি সেই জন্যই বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীর শক্ত সবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গীতা পাঠ তোমাদের না, তোমাদের ফুটবল খেলা প্রয়োজন, বা বেসিক্যালি তোমাদের শরীরে শারীরিকভাবে সবল হওয়া প্রয়োজন। তারপরে মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম তুমি করতে পারবে। তো সেটাই বলছেন, তোমাদের শরীরে একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। ওকে। এবং এরপর আমি আমার একদম প্রথম বিষয়টাতে ফিরে আসি, যে উদাহরণটা আমি দিয়েছিলাম আমের ব্যাপারে। দেখো, তো আমি যেটা বলেছিলাম যে আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে, যে আমার কাছে যদি দুটো আম থাকে, আমার চয়েস খুব কম, চয়েস খুব লিমিটেড, আমি একটা বা দুটো আমি খেতে পারি। কিন্তু ভালো করে ভেবে দেখো, আমার যদি আমের ব্যাপারে কোনো চয়েস না থাকে, ইনফ্যাক্ট আমার যদি কোনো আম খাবার ইচ্ছেও না থাকে, আবার কেউ যদি আমাকে একটা আম দেয় আমি খেতেও পারবো, তাতেও আমার কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু আমার কাছে দুটো আম থাকুক বা তিনটে আম থাকুক, আমি কোনোটাতেই সীমাবদ্ধ নেই, রাইট? সো বেসিক্যালি মানসিক, অর্থাৎ আমের প্রতি লোভ, এটা যখন তুমি সম্পূর্ণরূপে বর্জন করতে পারবে, তখন তোমার কাছে কটা আম আছে তার উপর নির্ভর করছে না তুমি কত বড় যোগী। অতএব ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হয় না, এটা একটা উপনিষদের কথা। যখন তুমি সম্পূর্ণরূপে আম খাওয়ার লোভ তুমি যখন সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবে, তখন তুমি আমের দিক থেকে অন্তত অমৃতত্ব লাভ করে যাবে। অতএব আম তোমাকে সুখ বা দুঃখ বা মানসিক কোনো বিকার তোমার তৈরি করতে পারবে না। ওকে, এটা আমি আরো ভালো করে বোঝানোর জন্য এই জাস্ট বাবলটাকে নিয়েছি। দেখো, সীমাবদ্ধতাকে অতিক্রম করা অর্থাৎ মানে নিজের পরিসর বৃদ্ধি করা। এখন আমরা সকলেই চাই নিজের পরিসর বৃদ্ধি করতে। এখন এই যে বাবলটা আছে বা এটা নিজের পরিসর বৃদ্ধি করার জন্য ক্রমশ বড় হতে পারে, কিন্তু এই যতই বড় হোক সবসময়তেই তার বাইরে কিছু থেকে যাবে এবং তার আরো বড় হওয়ার জায়গা থাকবে। অতএব কোনোদিনই সে সম্পূর্ণতা লাভ করা তার পক্ষে সম্ভব নয়। সম্পূর্ণতা লাভ করা এর পক্ষে কখন সম্ভব? সম্পূর্ণতা লাভ করা তখনই সম্ভব যখন নিজের নিজস্বতাকে ত্যাগ করবে। যখন বাবলটা যখন ফেটে যাবে তখন কিন্তু এ অনন্তের সাথে এক হয়ে যাবে এবং নিজে অনন্ত স্বরূপ হয়ে যাবে, রাইট? সো যোগের সম্পূর্ণতা এখানেই আসে, যোগের সম্পূর্ণতা আসে ত্যাগে। বেসিক্যালি যখন তুমি শারীরিক সীমাবদ্ধতা এবং মানসিক সীমাবদ্ধতাকে আস্তে আস্তে অতিক্রম করতে শুরু করো, ইনফ্যাক্ট তোমাকে যখন শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করতে হয় তখন তোমাকে প্রথমত আলস্য ত্যাগ করতে হয়, এবং মানসিক সীমাবদ্ধতার তো আরো কিছু বিষয় আছেই। ওকে, সো সম্পূর্ণ ত্যাগ হচ্ছে যোগের সর্বশ্রেষ্ঠ জায়গা। তার মানে এই নয় যে তুমি এখনই সব ত্যাগ করে দেবে, সবকিছুই ধাপে ধাপে হয় এবং এখানেও তাই উচিত। এরপর আমি প্রথম যে ছবিটাতে ছিলাম সেটাতে আবার ফিরে আসি, এবং যোগের ব্যাপারে যেখানেই বলা হয় সেখানেই দেখবে একটা কমন একটা ছবি থাকে, সমুদ্র এবং সূর্যোদয়। বেসিক্যালি সমুদ্র হচ্ছে কর্মের প্রতীক এবং সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক। তুমি যখন কর্মকে অতিক্রম করো তখনই তুমি একমাত্র জ্ঞানে উত্তীর্ণ হতে পারো আস্তে আস্তে, এটাই বোঝানো হয়। এবং এই মানুষের ছবিটার মধ্যে যেটা বোঝানো হচ্ছে, দেখো আমাদের শরীরের যেরকম কিছু স্ট্রাকচার আছে, আমাদের দুটো হাতে 5টা করে আঙ্গুল, সেরকম আমাদের মনেরও কিছু বেসিক স্ট্রাকচার আছে, এবং আমাদের শরীর যেরকম কোষ দ্বারা গঠিত, মনও সেরকম তন্মাত্র দ্বারা গঠিত। এবং মনের স্ট্রাকচারকে সাধারণত ভারতীয় যোগীরা যারা মনকে দর্শন করেছেন মনের বাইরে গিয়ে, এখন তোমরা বলতে পারো মনের বাইরে কি থাকে? মনের বাইরে কি থাকে সেটা শুধুমাত্র মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করলেই তুমি বুঝতে পারবে। বাকি তো সকলেই বলবেন তুমি বিশ্বাস করতে পারো, তুমি অবিশ্বাস করতে পারো, এবং এই নিয়েই যত সমস্যা। এনিওয়ে, তো যারা মনকে দেখেছেন তারা বলেছেন যে মনকে বেসিক্যালি অনেকগুলো চক্রের সমন্বয়ে ব্যাখ্যা করা যায়, এবং এটা বেসিক্যালি তারা 112টা চক্রের কথা বলেছেন, কিন্তু 4টে চক্র আমাদের শরীরের একটু বাইরে অবস্থান করে। প্রধানত আমাদের শরীরে 108টা চক্র থাকে, যে জন্য দেখবে 108 সংখ্যাটাকে খুব পবিত্র বলে মনে করা হয়। এবং এই 112টা চক্র, প্রতি 14টা চক্র একটা প্রধান চক্র থেকে উৎপন্ন হয়। এবং এই 7টা যে চক্র দেখছো, যোগের লক্ষ্য হচ্ছে, যোগের দৃষ্টিতে, একজন প্রকৃত যোগীর রাজযোগীর দৃষ্টিতে যোগ মানে হচ্ছে নিচের চক্র থেকে শুরু করে একদম উপরের চক্র পর্যন্ত পৌঁছানো।
ওকে, এবং তুমি যে কোনো যোগেই যাও না কেন, তুমি যখন মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে থাকো, তোমার মেন্টাল স্ট্রাকচার তুমি আস্তে আস্তে চক্রগুলোকে অতিক্রম করতে থাকো। ওকে, এরপর যোগাসনের তাৎপর্য জাস্ট আমি একটু বলতে চাই। যখন তুমি কলেজে এলে নর্মাল ড্রেস পরে, কলেজে কোনো একটা কারণে তোমাকে প্রাইজ দেওয়া হলো একটা ব্লেজার এবং স্যুট ইত্যাদি সবকিছু দেওয়া হলো, তুমি সেগুলো পরলে। যখনই তুমি একটা ব্লেজার বা তুমি যখন তোমার পোশাকের পরিবর্তন করলে, তখনই দেখবে তোমার মনে একটা পরিবর্তন আসে, রাইট? সো পোশাকের পরিবর্তনে মানসিক পরিবর্তন এবং অভ্যাসগত পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। যখন তুমি ধুতি পরো, তখন তোমার মধ্যে একটা মানসিক পরিবর্তন অটোমেটিক্যালি আসে। যদি তাই হয়, তাহলে এটা স্বাভাবিক যে আমাদের শারীরিক সজ্জার পরিবর্তন যদি হয়, তাহলেও আমাদের মানসিক পরিবর্তন এবং অভ্যাসগত পরিবর্তন আসবেই, রাইট? এবং এই যে যোগ, মানসিক এবং শারীরিক সীমাবদ্ধতাকে ক্রমাগত অতিক্রম করা, এই দুটোর জন্যই ভীষণভাবে প্রয়োজন মানসিক দৃঢ়তা, একাগ্রতা, শারীরিক এবং মানসিক স্থিরতা এবং আরো অনেক কিছু। এবং এইগুলো সহজ হয় বিশেষ কিছু যোগাসন করার মাধ্যমে। যেমন তুমি কোনো ধর্মেই দেখবে না যে কেউ শুয়ে শুয়ে পুজো করছে। পুজো সবসময়তেই হয় বসে এবং মেরুদণ্ড সোজা করে, বসে বা দাঁড়িয়ে, কিন্তু মেরুদণ্ড সবসময় সোজা থাকে। সো যোগাসন আমাদের এই মানসিক এবং শারীরিক সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করার পক্ষে অনেক হেল্প করে, অনেক সাহায্য করে, এবং যোগাসনের তাৎপর্য এখানে। ওকে, সো বেসিক্যালি এই যে যোগাসন, এদেরও একটা বিশেষ নাম আছে। এরা প্রধানত হট যোগ বলা হয় এই সমস্ত যোগাসনকে একসাথে, এবং হট যোগ থেকে এই সমস্ত হট যোগ পড়লে এই সমস্ত যোগাসনের ব্যাপারেও তুমি জানতে পারবে। এবং ইট ডাজ নট ম্যাটার যে তোমার ভালো লাগে কি খারাপ লাগে। দেখো, আমার যদি কাউকে খারাপ লাগে, তাহলে সে যেটা করছে সেটা আমার আরো বেশি করে দেখা উচিত, বা ভালো লাগার ক্ষেত্রেও তাই। ইনফ্যাক্ট সেটা সত্যি কিনা জানা উচিত। সো হঠযোগের ক্ষেত্রে বর্তমান যিনি প্রচারক জীবিত রয়েছেন তিনি স্বামী রামদেব। স্বামী রামদেব অনেক প্রাণায়াম এবং ইত্যাদির মাধ্যমে দেখিয়েছেন হঠযোগের কিভাবে প্র্যাকটিক্যাল ব্যবহার করা সম্ভব। তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো। অ্যান্ড অবশেষে এটা গীতার কথা, যোগ কর্ম সুকৌশলম, অর্থাৎ সুকৌশলে কর্ম করার নামই যোগ। সুকৌশলে মানে যোগের দিক থেকে সুকৌশল, অর্থাৎ তোমার কর্ম যেন তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য হয়, কখনোই সীমাবদ্ধতা বাড়ানোর জন্য নয়। ওকে, এবং সাধারণত অনেকেরই এটা ভুল ধারণা আছে যে যোগ বা এগুলো খুব হয়তো বিজ্ঞানসম্মত কথা নয়, কিন্তু আমাদের ভারতবর্ষের যেটা প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের যে লোগো, সেই লোগোতে আছে, আইআইটি খড়গপুরের যে মোটো সেখানে লেখা আছে যোগ কর্মসু কৌশলম, এটাই। এবং স্বামীজিও বলে গেছেন বর্তমান ভারতের জন্য সব থেকে বেশি প্রয়োজন কর্মযোগ। সো ধন্যবাদ, এবং আমি আশা করব তোমরা জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং বিশেষ করে আজকের দিনে নিজের যা কিছু সীমাবদ্ধতা আছে সেগুলোকে ক্রমাগত অতিক্রম করার চেষ্টা করবে যোগাসন এবং বিভিন্ন মানসিক অভ্যাসের মাধ্যমে। ধন্যবাদ। এখানে আমি আমার বক্তৃতা শেষ করছি। লক্ষ্মী, ওভার টু ইউ। ওকে, যোগঃ কর্মসু কৌশলম। আমাদের যোগ বলতে এখানে ইন্দ্রিয় সংযমই মূলত বলা হয়েছে, যার সাহায্যে আমরা আমাদের কর্মজীবন বা কর্ম সাধনকে আরো উন্নত শিখায়, উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো, বা আমাদের ইন্দ্রিয় সংযমের মাধ্যম দিয়ে আমাদের কর্মে দক্ষতা আসে বা দক্ষতা বাড়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে উনি এটাই বলেছেন, তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের কপিল স্যারের বক্তব্য এবং যোগ শাস্ত্রের ইতিহাস সম্পর্কে। উনি অনেক কিছু বললেন এবং আমাদেরকে এই ব্যাপারে অনেক ধন্য করলেন। আশা করি ওনার এই বক্তব্যগুলো আমাদের কর্মজীবনে বা চলার পথের পাথেয় হয়ে থাকবে এবং আমাদের দৈনন্দিন জীবনে হয়তো অনেক জায়গায় কাজে লাগবে। তো আমাদের এনএসএস, ইউবিএ এবং আমাদের কলেজের তরফ থেকে আমাদের কপিল স্যারকে ওনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। আমাদের দ্বিতীয় বক্তা হচ্ছেন আমাদের মাননীয় মিস্টার শুভেন্দু মণ্ডল মহাশয়, আমাদের রানীবাঁধ সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। ওনাকে অনুরোধ করব ওনার উপস্থাপনা উপস্থাপন করার জন্য। ওনার বিষয় হচ্ছে সুস্থ শরীর ও মানসিক গঠনে যোগশাস্ত্রের অবদান। তো স্যারকে অনুরোধ করব আপনি
আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে একটু ধন্য করুন। স্যার। শোনা যাচ্ছে লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। যস্য শরণমাত্রেণ জ্ঞানং প্রত্যেষাং সয়ব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের এই অপরাহ্নে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়, আমাদের এনএসএস ইউনিট, ইউবে ইউনিট, আমার পূর্ববর্তী বক্তা কপিল মণ্ডল মহাশয়, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে, আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে, আজকের এই যোগ দিবসের প্রাককালে আমি কিছু বলার চেষ্টা করছি। 2014 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি হয়, সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি যোগকে একটা আন্তর্জাতিক সম্মান দেওয়ার জন্য আন্তর্জাতিক যোগ দিবসের কথা উপস্থাপনা করেন এবং পরবর্তীকালে আমাদের ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে সেটা গৃহীত হয় এবং 2015 সালে 21শে জুন থেকে এই দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। আমরা একটু দেখে নেব যে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই কথাটা, এই যোগকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন, বা কেন সেটাকে গৃহীত হয়েছে, আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটে আন্তর্জাতিক একটা মর্যাদা কিভাবে সেটা পেল। প্রথম কথা, এটা হচ্ছে 7th ইন্টারন্যাশনাল যোগা ডে এন্ড থিমটা হচ্ছে যোগা ফর ওয়েলনেস। এটা একটা খুব ইন্টারেস্টিং থিম এবং এটা যে আমাদের থিম যোগা ফর ওয়েলনেস, এটা কোথায় ফোকাস করছে? which focuses on practicing yoga for physical and mental well-being. This is very interesting. কারণ আমার যে বিষয়টা, সেই বিষয়টার সঙ্গে সঙ্গতি রেখে এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের যে বিষয়বস্তু, সেটা প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক এবং একই রকম। এবার আমি এটা সম্বন্ধে বলার আগে আমি দেখব যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন বলেছিলেন, কি বলেছিলেন ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে, যে কারণে এটা গৃহীত হয়েছিল পরবর্তীকালে। 27 September 2014, Narendra Modi, the Prime Minister of our country, presented to the United Nations General Assembly what yoga is an invaluable gift of India's ancient tradition. It embodies unity of mind and body, thought and action, restraint and fulfillment, harmony between man and nature, a holistic approach to health and well-being. It is not about exercise, but to discover the sense of oneness with yourself, the world, and the nature. By changing our lifestyle and creating consciousness, it can help in well-being. এটা ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তি, যেটা তিনি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে বলেছিলেন। তা আমরা এই কথাটা যদি আমরা দেখি একটু গভীরভাবে, সেখানে কিন্তু তিনি ইউনিটি অফ মাইন্ড অ্যান্ড বডির কথা বলেছেন। মন এবং শরীরের যে একাত্ম একটা ভাব, থট অ্যান্ড অ্যাকশন, তারও একটা ইউনিটির কথা বলেছেন। এখানে কি আছে? রেস্ট্রেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট, একটা সংযম এবং পূর্ণতা, সে কথাও কিন্তু আমরা এখানে পাই। এবার আমার কলিগ, আমার ভালোবাসার পাত্র কপিল খুব সুন্দরভাবে আজকে বলেছে, প্রত্যেকটা দিক, অনেক দিকই তুলে ধরেছে এবং সেখানে সে শঙ্করাচার্য থেকে ভাগবত গীতা, গৌতম বুদ্ধ, এমনকি আমাদের চৈতন্য মহাপ্রভু থেকে প্রত্যেককে তিনি সে একটা যোগের জায়গায় নিয়ে এসছে
এবং সেই যোগ আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রাচীন যুগ থেকে আজ অবধি কিভাবে প্রত্যেকটা যুগকে প্রভাবিত করেছে সেটাও কিন্তু বলেছে। এইবার আমরা আগেই জেনেছি যে যোগ শব্দটা সংস্কৃত যুগ শব্দ থেকে এসছে এবং তা কিন্তু যে কোনো যুক্ত হওয়ার ক্ষেত্রেই কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যুক্ত হওয়া সেই সেন্সটাকেই বোঝায়। ক্ষুদ্রতর জিনিস বৃহত্তর জিনিসের সঙ্গে যুক্ত হওয়াটাকেই যোগ বোঝায়। আজকে আমরা যে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করছি, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা কি করছি না, আমরা বিভিন্ন আসন করছি, প্রাণায়াম করছি। এই দুটো জিনিস আমরা অবশ্যই করছি। একটা হচ্ছে আসন আমাদের শরীরের গঠন, শরীরের বিভিন্ন বিক্রিয়া, শরীরের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে রাখতে সহায়তা করে। প্রাণায়াম প্রাণের ব্যায়াম অ্যাকচুয়ালি, তা কিন্তু আমাদের মনকে সুন্দর রাখতে সহায়তা করে। মেনলি এই দুটো জিনিসই আমরা কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা সারা বিশ্বব্যাপী এটাই করে চলেছি। কিন্তু এর যদি আমরা প্রাচীন যে ভাবধারা, কি কারণে যোগটা আসলো বা এর মূল উদ্দেশ্য কি, তা যদি দেখি, আমরা আমাদের প্রাচীন যুগে আমাদের বিভিন্ন মহামানবরা এসছেন। তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাতঞ্জলি, যিনি যাকে যোগ শাস্ত্রের প্রণেতা বলা হয়, তা শুধুমাত্র কি আমরা পাতঞ্জলির যোগ শাস্ত্রের মধ্যে আমরা যোগের উল্লেখ পাই? যোগ শাস্ত্রের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ নয়। তাহলে আমরা কোথায় কোথায় আরো পাই? আমরা পাতঞ্জলির যোগ সূত্রে পাই, কঠোপনিষদে পাই, ভাগবত গীতায় পাই, বৈশেষিকা সূত্রে পাই। সমস্ত জায়গায় কিন্তু যোগ শাস্ত্রের কথা, যোগের কথা আমরা উল্লেখ পাই। আমরা যোগের যদি উৎপত্তির কথা ভাবি, তাহলে যুক্ত হওয়া একটা বৃহৎ ধূমার সঙ্গে ক্ষুদ্র জীবাত্মার যে মিলন, সেই মিলনের উদ্দেশ্যে কিন্তু যোগের সৃষ্টি হয়। ধূমা অর্থে পরব্রহ্ম, যিনি সর্ব জায়গায় বিরাজমান, তার সঙ্গে কিন্তু জীবাত্মা, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে মিলন, যার মাধ্যমে আমরা নির্মাণ লাভ করি। নির্মাণ লাভের কথা ভগবান গৌতম বুদ্ধও বলেছেন। সেই উদ্দেশ্যেই কিন্তু যোগ প্রথমত আমাদের ভারতবর্ষের মাটিতে আসে। এরপরে কি হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্দ্রিয় সংযমের কথা আছে কঠোপনিষদে। আমরা যদি পতঞ্জলির যোগসূত্র দেখি, সেখানে কপিল স্যার আগেই বলেছেন যে চিত্তবৃত্তি নিরোধ, মানে চিত্তের যে বিভিন্ন বৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু নিরোধ করার জন্য, সংযত করার জন্য কিন্তু যোগ অ্যাকচুয়ালি আমাদের দেশে এসছে, এবং তার যোগের মূল উদ্দেশ্যটাও কিন্তু তাই বলেছেন। উপনিষদে যদি দেখি, সেখানে কিন্তু আমরা কি দেখছি না, আমাদের বিভিন্ন যে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় সংযম থাকছে, সেখান থেকে আমরা যে এক সমাধিস্থ অবস্থায় যাচ্ছি, সেই সমাধি এবং সেইখানে যে জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার মিলন ঘটছে, একটা নিশ্চল অবস্থায় আমরা আসছি, পরম শান্তির অবস্থায় আসছি, সেটাকে কিন্তু যোগের মূল উদ্দেশ্য বলছে। আমরা যদি ভাগবত গীতায় দেখি, ভাগবত গীতায় কিন্তু 18টি যোগের কথা আছে। সেখানে কপিল স্যার 2টি যোগের কথা বলেছেন, একটা ভক্তি যোগ আর একটা হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, 4র্দশ অধ্যায় এবং যেটা 8দশ অধ্যায়ে গীতার আমরা পাই। তা আমরা যদি সমগ্র ভাগবত গীতাটার কথা ভাবি, তাহলে সেখানে আমরা কিন্তু 18টি অধ্যায় পাই, 18টি অধ্যায় এবং 18টি যোগ। আমরা জানি যে ভাগবত গীতা মহাভারতের একটি অংশ, সেটা মহাভারতের ভীষ্ম পর্বের একটা অংশ। সেখানে অর্জুন বিষাদ যোগ থেকে শুরু করে একদম মোক্ষ যোগেই কিন্তু শেষ হচ্ছে, এবং আমাদের প্রত্যেকেরই এটা, সেগুলো হচ্ছে আদেশ, সেগুলো ভগবান কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যেই বলছেন। আমরা প্রত্যেকেই বিষণ্ণ অর্জুন, আমরা প্রত্যেকেই বিষাদে ভুগছি। আমাদের সত্য ন্যায় ধর্মের কথা প্রত্যেকটা
অধ্যায়ে প্রত্যেকটা যোগের মাধ্যমে বলা হয়েছে এবং 18টি যোগ যেন 18টি সিঁড়ির মতো, যা শেষে একদম মোক্ষে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, আমরা সর্বোচ্চ সীমায় মোক্ষ লাভ করি। তা এই রকম হচ্ছে আমাদের দেশে যদি আধ্যাত্মিক চেতনা দেখি, আধ্যাত্মিক চিন্তা ভাবনা দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তা কিন্তু বৃহতের কথা সব সময়ই বলে, কখনো সংকীর্ণতার কথাই কিন্তু থেমে থাকে না। প্রত্যেকটা যুগে এসছে আমাদের বিবেকানন্দের কথাও যেটা বললেন কপিল স্যার, যে গীতা থাক ফুটবল খেলবে, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এখন যদি তোরা ফুটবল খেলিস তাহলে স্বর্গের আরো সন্নিকটস্থ হবে। খুব সুন্দর কথাটা এবং খুব সুন্দরভাবে কপিল ব্যাখ্যাটা করেছে। কারণ স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশনের কথা বলেছেন, যেটা আমরা ডক্টর মহানামব্রতজির কথাতেও পাই। ডক্টর মহানামব্রতজি হচ্ছেন সেই মহামানব যিনি শিকাগো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন এবং 1933 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ফেলোশিপস অফ ফেথস যেটা হয় সেখানে সর্বশ্রেষ্ঠ বক্তা হন, আমাদের ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেন তিনি এবং সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করেন। তিনিও কিন্তু মনুষ্যত্বের যে শিক্ষা বলছে, মানুষ মানে মানুষের ধর্ম হবে যে গুণগুলো দেখে আমরা মানুষকে মানুষ মনে করব, যে কি কি অহিংসা, অচৌর্য, সুচিতা, সংযম, সত্য, এই 5টি গুণ কিন্তু দরকার, তাহলে কিন্তু আমরা মানুষ মনে করব। এই গুণগুলো যদি না থাকে তাহলে আমরা কিন্তু পশুর থেকে কোনো কিছুই কম নয়। প্রত্যেকটা বস্তুর যেরকম ধর্ম থাকে মানুষের কিছু ধর্ম থাকে, সেই 5টি গুণ যদি আমরা অর্জন করি, পশু পশুত্ব নিয়ে জন্মায় কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না, মনুষ্যত্বটা অর্জন করতে হয়। আমাদের এই গুণগুলো কিন্তু অর্জন করা দরকার, অহিংসা, অচৌর্য, সুচিতা, সংযম, সত্য। এইবার একটা মানুষ যদি তৈরি হয়, ব্যক্তি চরিত্র যদি তৈরি হয়, তাহলে একটা পরিবারের ব্যক্তি চরিত্র একটা একক থেকে একটা পরিবার সুন্দর হলো, পরিবার থেকে একটা গ্রাম সুন্দর হলো, গ্রাম থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে মহাদেশ, এরপর আমাদের সারা পৃথিবী কিন্তু অমৃতময় হয়ে উঠবে। কিন্তু এই 5টি গুণ অর্জন করতে গেলে আমাদের ম্যান মেকিং এডুকেশনের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদেরকে দুটো জিনিস অবশ্যই ঠিক রাখতে হবে। একটা হচ্ছে শরীর সুস্থ রাখতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মনকেও কিন্তু সুস্থ রাখতে হবে। তাহলে আমাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আমাদের লক্ষ্যটা থাকতে হবে। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে আজকের দিনে আমাদের বিজ্ঞান কত উন্নত হয়েছে, আমরা কত এগিয়ে গেছি। আমাদের আজকে 5G চলে এসছে, আমরা ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করছি, সারা পৃথিবীকে আমরা ঘরের ভিতর নিয়ে এসছি। তা সত্ত্বেও আমাদের ভেতরে কেন এত ঈর্ষা, এত হিংসা, কেন এত ভয়ঙ্কর পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে? কারণ আমরা হয়তো অনেকটা এগিয়ে গেছি কিন্তু আমাদের ভিতরে শুভ বুদ্ধিটা উদয় হয়নি। শুভ বুদ্ধির যদি উদয় হয়, সারা পৃথিবীর মানুষকে যদি আমরা ভ্রাতৃত্বের ভাবধারায় দেখি, নিজের ভাই বোনের মতো যদি দেখি, তাহলে কিন্তু সেই হিংসার ভাবটা থাকে না। তাই প্রথম কথা আমাদের ব্যক্তি দিয়ে শুরু করতে হয়। ব্যক্তি দিয়ে শুরু করতে গেলে আমাদের শরীর মন দুটোই কিন্তু সুস্থ থাকতে হয়। সুস্থ যদি মন থাকতো আজকে পৃথিবীর এরকম অবস্থা হতো না। এইবার আমরা একটা জিনিস দেখব যে আজকের যে বিষয়বস্তুটা আমি বলেছি, ইন্টারন্যাশনাল যোগা ডে, তার থিম হচ্ছে যোগা ফর ওয়েলনেস which focuses on practicing yoga for physical and mental well-being। এখানে যে যোগার কথা বলছে মেনলি, সেটা কিন্তু আমরা কিছু যোগাসন বা প্রাণায়ামের যে কথা বলি সেই তার উপরে কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে। সেই বিষয়টা আমরা বলবো, তার আগে আমরা দেখব যে অর্থাৎ আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সম্বন্ধে কি বলছে। আমরা শুধুমাত্র যদি যে প্রাচীন ক্ষেত্রে যদি আমরা সীমাবদ্ধ থেকে যাই তা কিন্তু নয়। আমাদের যোগ তত্ত্ব কিন্তু গতিশীল একটা জিনিস, গতিশীল একটা পন্থা। যদি গতি হারিয়ে ফেলে তাহলে কিন্তু সে নির্জীব বস্তুর মতো মৃত্যু হয়ে গেল। তা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল and social well-being
and not merely the absence of disease or infirmity. So এই জায়গাটা যদি আমরা খুব ভালোভাবে দেখি যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক যে একটা সাম্যের কথা বলেছে সেটা যেন সুসংবদ্ধ থাকে, সবসময় খুব ভালো থাকে, তবেই কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্য, প্রকৃত স্বাস্থ্য। এবং সেটা কিন্তু স্টেট অফ কমপ্লিট, সেটা কিন্তু পরিপূর্ণ রূপে যদি থাকে। কিন্তু আমরা যদি আমাদের আজকের পৃথিবীর চিত্র দেখি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবী রুগ্ন, ঘরবন্দি হয়ে আছে, বিষণ্ণতায় ছড়িয়ে গেছে, রোগে আমরা আক্রান্ত, আমরা মানসিকভাবে বিধ্বস্ত, আমাদের সামাজিক জীবন শেষ হতে চলেছে। তাহলে কি আমরা প্রকৃত অর্থে সুস্থ আছি? কোনোভাবেই নেই। আমরা কিন্তু এখনো অসুস্থ একটা পরিবেশের মধ্যেই আছি। আর একটা জিনিস এখানটা খুব ইন্টারেস্টিং বলছে যে নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি, কোনো রোগ বা কোনো দৌর্বল্যের অনুপস্থিতি যে স্বাস্থ্যের সংজ্ঞা দেয় তা কিন্তু নয়। রোগ নেই মানে যে আমি সুস্বাস্থ্যের অধিকারী তা কিন্তু নয়। তার মানে আমাদের শরীর মন দুটোকেই কিন্তু সুন্দরভাবে, সুঠামভাবে, এমন ভাবে রাখতে হবে যাতে কোনো রোগও না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে এবং শরীর মন সামাজিক প্রেক্ষাপটে যেন সুন্দরভাবে একটা সাম্য রেখে চলতে পারে। তা না হলে কিন্তু আমাদের যে প্রকৃত স্বাস্থ্যের অধিকারী কিন্তু আমরা হলাম না। এই জায়গায় আচ্ছা, আমাদের যে শারীরিক গঠনের কথা যদি আমরা বলি, আমাদের শরীরে কতগুলো তন্ত্র আছে, বিভিন্ন সংবহন তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, পৌষ্টিক তন্ত্র আছে। এই যে বিভিন্ন যে তন্ত্রগুলো আছে, এক একটা সিস্টেম, সেই সিস্টেমগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। আর শরীরের সঙ্গে কিন্তু মনের একটা অঙ্গাঙ্গি ভাবে একটা সম্পর্ক জড়িত আছে। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলেও কিন্তু আমাদের শরীর ভালো থাকে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তাকে সুস্থ করার ক্ষেত্রে কিন্তু তার মনটাকেও সবল করার জন্য আমরা যারা আশেপাশে থাকি, নিকট জন, যারা আত্মীয়, নিকট জন, যারা নিকট ব্যক্তি আর কি, তারা কিন্তু মনের জোরটা দেওয়ার সবসময় চেষ্টা করে। সেই কারণে আমাদের যে শারীরিক যে দিকগুলো সেগুলো ঠিক রাখার ক্ষেত্রে কপিল স্যার কতগুলো আসনের কথা বলছেন। যেরকম আমরা কতগুলো আসন আছে, একটা হচ্ছে আমি বললাম যে যোগাসন, যেরকম সেখানে আমাদের পদ্মাসন আছে, সিদ্ধাসন আছে, চক্রাসন আছে, তারপরে বজ্রাসন আছে। এই যে বিভিন্ন আসনগুলো আছে, এই আসনগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা কার্যকারিতা আছে। আমরা পদ্মাসনে বসে আমরা যদি আমাদের চোখ বন্ধ করে নাসাগ্রে স্থির দৃষ্টি দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমরা এইখানে যে পতঞ্জলি যে পোস্টারটায় বসে আছেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু পদ্মাসন। এই যে আসনটা, এই আসনটায় বসে আছি, তার মানে এই আসনটার কিন্তু কতগুলো উপকারিতা আছে, যে আমাদের নার্ভ গুলোকে সুস্থ রাখবে। আমাদের এই যে দৃষ্টিটা নাসাগ্রে যদি আমরা রাখি চোখ বন্ধ করে, তাহলে কিন্তু আমাদের মনটাও স্থির থাকে। আর মন যদি আমরা স্থির রাখি প্রত্যেকটা আসন করার আগে আমরা এবং তারপর আমরা সব আসনে বিশ্রাম যাই। কারণ কি, আমরা শরীর মন দুটোকেই কিন্তু সুস্থ রাখতে চাই। এইখানে যেরকম পদ্মাসনে বসে আছেন উনি, এই পদ্মাসনের কিন্তু অনেক গুরুত্ব আছে, যে আমাদের নার্ভকে সতেজ করছে, আমাদের পায়ের পেশি সেগুলোকে ঠিক রাখছে। তারপর আরো অনেক আসন আছে যেগুলো আমরা কিন্তু গুগল সার্চ করলেই পাবো। এই যে এখানে আমরা চক্রাসন দেখতে পাচ্ছি, চক্রাসনের যে উপকারিতাটা সেটা হচ্ছে যে আমাদের পেট হয়ে যাবে, আমাদের যে
আসন ভুজঙ্গাসন এমন একটা আসন যে আসন যদি আমরা প্র্যাকটিস সেই প্রাণায়াম গুলো কি করে, প্রাণায়াম হচ্ছে শ্বাসের বিক্রিয়া। এই যে হট যোগ যেটা বললো কপিল, হট চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য নারী, আমাদের যে ইয়াপিং দুই দিক দিয়ে শ্বাস গিয়ে যখন একত্রিত হয়ে যায় সুষুম্না কাণ্ডের কাছে গিয়ে, তখন কিন্তু সমাধি হয়। আর আমরা যদি প্রাণায়াম করি, শ্বাস যদি ঠিকঠাক ভাবে নিই, শ্বাসের প্রক্রিয়া যদি ঠিকঠাক করি, তাহলেই কিন্তু আমরা আমাদের মনকে সুস্থ রাখবো। আর একটা খুব ইন্টারেস্টিং কথা আমি বলছি, যে আমাদের ভারতীয় যোগীরা একটা কথা বলেন, যে যার শ্বাস যত ঊর্ধ্বে সে কিন্তু তত ঊর্ধ্বে, মানে সে যোগী হিসাবে বা আধ্যাত্মিক জগতে সে কিন্তু ততটা ঊর্ধ্বে আছে। সেই কারণে যে শ্বাসের ক্রিয়ার মাধ্যমে আমরা যে অনুলোম বিলোম বা কপাল ভাতি বা ভস্ত্রিকা বিভিন্ন যে প্রাণায়াম গুলো করি, তা আমাদের মনকে সুস্থ রাখবে। আমি শুধু এই দুটো বিষয়ে বলছি। এবং শরীর মন যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর চিন্তা ভাবনার মানুষ হয়ে উঠতে পারবো। আমরা নিজেরা সুন্দর হতে পারবো, নিজের চিন্তা ভাবনা খুব সুন্দর হবে, আশেপাশের লোকের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারবো। ফলে কি হবে, আমরা কিন্তু প্রকৃত মানুষ তৈরি হব। যে আমাদের পৃথিবীতে আজকে যে ভয়ঙ্কর অবস্থা, আজকে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটটাকে বিচার করি, চারিদিকে কি অবস্থা, হাহাকার, প্যান্ডেমিকের চারিদিকে কিন্তু একটা হাহাকারের মতো পরিস্থিতি। মানুষজন আজকে ঘরে সীমাবদ্ধ হয়ে তার যে কি একটা মানসিক রোগীতে যেন পরিণত হয়ে গেছে, সমাজের কারোর সঙ্গে খুলে মুক্ত ভাবে মিশতে পারছে না। এর ফলে কি হচ্ছে, যে ঘরে বন্দী হয়ে একটা মানসিক রোগগ্রস্ত ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছে। তো সেই জায়গা থেকেও যদি আমরা যোগাসন এবং প্রাণায়াম যদি নিত্য অনুশীলন করি, তাহলে কিন্তু আমাদের ভিতরে যে সমস্ত গ্লানিগুলো আছে তা কিন্তু অনেক দূরে যাবে। আর যোগাসন আর প্রাণায়ামের সঙ্গে আমরা যদি ধ্যানের কথাটা, যে ধ্যানটা আমরা কোন একটা আসনে বসি, সেটা সুখাসন হতে পারে, স্বস্তিকাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, বসে যদি আমরা নাসাগ্রে স্থির দৃষ্টি দিই, এরকম যদি পোস্টারটা হয়, এরকম আমরা বসলাম, হয়তো হাতটা এরকম নয়, আমরা হাত এই দুটো হাতে একই রকম সোজা রাখলাম, স্ট্রেট রাখলাম, দৃষ্টিটা নাসাগ্রে দিলাম চোখ বন্ধ করে। এইভাবে করে যদি আমরা 5 মিনিট করেই বসে থাকি প্রতিদিন, তাহলে কিন্তু আমাদের মনটা অনেক স্থির হবে, একাগ্র হবে। একাগ্রতা যদি আমাদের আসে, তাহলে কিন্তু মানসিক ভাবে আমরা যে বিচলিত হয়ে পড়ছি সেটা আসবে না। আমাদের মন সুন্দর হবে, আমাদের চিন্তা ভাবনা সুস্থ চিন্তা ভাবনা হবে। দেখো, আমরা আজকের দিনে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে এত হিংসাত্মক চিন্তা ভাবনা আমরা দেখি, কখনো দেখছি কেমিক্যাল অ্যাটাক, কখনো দেখছি অ্যাটম বোমের ভয়ে আমরা আক্রান্ত। দেখো, এইগুলো কিন্তু একটার দিক দিয়ে যদি আমরা বিচার করি, যে আমাদের কিন্তু এক্সিলেন্সকে বোঝায়, যে আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছেছি, যে আমরা এত কিছু কিন্তু তৈরি করতে পেরেছি। কিন্তু আমাদের অভাব কোনটার জানো তো? একটা আসরিক ভাব চলে এসছে, শুভ বুদ্ধির অভাবে কিন্তু চারিদিকে হিংসার ছড়াছড়ি, এত ভয়ঙ্কর পরিস্থিতি শুভ বুদ্ধির অভাবে। যদি আমরা যোগা করি,
নিত্য যদি আমরা শারীরিকভাবে যোগাসন প্রাণায়াম যদি করি এবং একটা বিশাল বিশ্ব, সেটা আল্লাহ হতে পারে, ঈশ্বর হতে পারে, সেটা গড হতে পারে, সেটা গৌতম বুদ্ধ হতে পারে, যে কোনো ঘুমাস্বরূপ যে কোনো কিছুর সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের এই হাহাকার থাকবে না, আমাদের হিংসা শেষ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে যে এত ভেদাভেদ, কখনো আমরা দেখি রেশিয়াল ডিসক্রিমিনেশন, কখনো ক্লাস ডিসক্রিমিনেশন, কখনো কাস্টিজম, এই যে ডিসক্রিমিনেশন, এগুলো থাকবে না। আমাদের তখন একটাই পরিচয় হবে, আমরা প্রত্যেকে মানুষ এবং পৃথিবী প্রেমময় হবেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। কালিদাস একটা জায়গায় বলছেন, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীরই হচ্ছে আমাদের ধর্ম সাধনের মূল অবলম্বন। আর সেই শরীরকে যদি আমরা সুন্দরভাবে না রাখি, তাহলে কিন্তু আমাদের ধর্ম সাধন সম্ভব হবে না। আর ধর্ম সাধনের মধ্য দিয়ে আমরা এক সঠিক জীবনযাপন করব, এবং যা দিয়ে আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে আমরা সাধনার একেবারে উচ্চ লেভেলে যেতে পারব। তো আমাদের শরীর এবং মনকে কিভাবে সুস্থ রাখবো, এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের অধ্যাপক মহাশয় প্রফেসর মণ্ডল খুব সুন্দর করে এক উপস্থাপন এবং বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদেরকে এক সুন্দর এক বক্তব্যের উপহার দিলেন। তো স্যারকে আমাদের কলেজের পক্ষ থেকে এবং UBA/NSS এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো ছাত্রদের কাছে অনুরোধ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, মাইক্রোফোনটা অন করে তোমরা নিজেদের প্রশ্ন বলতে পারো, স্যারেরা যথারীতি উত্তর দেবেন যেমন সম্ভব। ছাত্রছাত্রীরা বলা হচ্ছে, তোমরা যদি কিছু তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিছু বলতে পারো। স্যারেরা যে ধরনের বক্তব্য উপস্থাপন করলেন, সেখান থেকে তোমাদের যদি কোনো বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো। আশা করি কেউ কিছু বলবে না মনে হয়। স্যার আমি দেবাশিস দে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছিলাম, কোনো একটা জিনিসের পর কনসেন্ট্রেট কিভাবে ধরে রাখা যায়? কনসেন্ট্রেশন, একাগ্রতা। শুভেন্দু স্যার, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে। হ্যাঁ, একাগ্রতার ক্ষেত্রে দেখো, প্রথম কথা যে আমি আসনের কথাটা বললাম, যে তুমি পদ্মাসন বা যে কোনো একটা আসনে বসে মেরুদণ্ড সোজা রাখবে কিন্তু, আর যেন তুমি আনন্দে আছো, সেখানে যে তুমি কষ্ট করে কোনো একটা পোস্টার করবে তা কিন্তু নয়। মানে শরীরকে কষ্ট দিয়ে তুমি যে কোনো একটা আসনে বসবে তা কিন্তু কখনোই করবে না, তাহলে কিন্তু সেটা নেগেটিভ একটা ইফেক্ট হবে। একটা কোনো এমন আসনে বসবে যেটা তুমি স্বচ্ছন্দ বোধ করো। বসার পর মেরুদণ্ডটা সোজা থাকবে, চোখ বন্ধ করে নাসাগ্রে স্থির দৃষ্টি দেবে। নাসাগ্রে মানে নাকের ডগায়, কিন্তু সেখানে যদি তুমি স্থির দৃষ্টিটা দাও, তাহলে তুমি আস্তে আস্তে আস্তে, মানে প্রথমে হয়তো 2 মিনিট, তারপরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরকম করতে করতে যখন তুমি ওই সময়টাকে বাড়াবে, তারপর তুমি একটা সময় লক্ষ্য করছো, নিজের ভিতরে একাগ্রতা বাড়বে। তারপর কি হবে, তুমি যে কোনো বিষয়ে তুমি একাগ্রচিত্ত হতে পারবে। সেটা খেলাধুলার প্রতি হতে পারে, বা তুমি পড়াশোনার প্রতি যদি হয়, একাগ্রতাটা তখন কিন্তু আস্তে আস্তে তুমি গ্রহণ করতে পারবে এবং সেটা তুমি প্রয়োগও করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। এরপরও আরো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। এনিওয়ান? ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা মাইক্রোফোন আনমিউট করে
বলতে পারেন। আশা করি এরপর কেউ নেই বা কারোর কোনো প্রশ্ন নেই। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। তো এই শেষ পর্বে আর তো সেরকম কিছু নেই বলার। তো অবশেষে আমাদের ওয়াইসি স্যারকে কিছু বলবো, যে আপনি যদি কিছু এই বিষয়ে বলেন অবশেষে তাহলে খুব ভালো হয়। স্যার কি আছেন? কপিল স্যার? আছে। হ্যাঁ স্যার, আপনি শেষে যদি কিছু আমি তো বলেন সব তাহলে খুব ভালো হয়। মানে কি শেষ হয়ে গেছে না কি চলছে? হ্যাঁ, একদম শেষ মুহূর্তে জাস্ট ধন্যবাদ তো বাকি আছে, আপনি একটু ম্যাটাসাইজিং করুন যে কি হলো বললেন তো খুব ভালো হয়। আচ্ছা, যোগা ডে আমি শুনলাম কপিল এবং কপিল সুন্দরভাবে ইতিহাসটা তুলে ধরেছে, এবং শুভেন্দু তো এমনি অন্যান্য সময় হলে তো ব্যায়ামটা দেখাতেই পারতো, খুব সুন্দর মানে যোগ অভ্যাস করে রেগুলার। তো তো এখন যেটা ভালো লাগলো আমারও এই শুনতে শুনতে, অনেক কিছুই মনে হচ্ছিল যোগ বা বিষয়গুলো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা এনে দেওয়ার যে বিষয়, যে ইচ্ছা, এই ইচ্ছাটা দরকার আছে। এবার ইচ্ছাটা তো চাপিয়ে দেওয়া যায় না, এই যোগা দিবস বা সামডে বলে দিয়ে যে আজকের দিনটা এই করা যাক আর কি। এরকম যেরকম আছে অনেকে ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো সব পালন করে টরে, আরো 15ই আগস্ট পালন করে, স্বাধীনতা দিবস, ঠিক সেরকম যোগা ডে, যে তার একটা দিন যোগা করে নিলাম, মানে এভাবে হয় না। ইচ্ছাটার জন্য, যে এটা দিয়ে ইচ্ছাটাকে শুরু করা হয়, এরপরে যদি আমরা আমাদের ইচ্ছাটা ধরে রাখতে পারি বা ইচ্ছাটা আনতে পারি, আমি আশা করব যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনেকের মধ্যে ইচ্ছার বিকাশ করবে, এবং সেই ইচ্ছাটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের যোগ অভ্যাস, অর্থাৎ সু অভ্যাস, সে শারীরিক হোক মানসিক হোক, এটা আমরা পালন করব আমাদের সারা জীবন ধরে, এবং চেষ্টা করব এই সিচুয়েশনেও যতটা সম্ভব শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকার। এই বলে এবং আবার সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে, আর আয়োজক কমিটি লক্ষ্মী, কপিল, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই এই অনলাইন ওয়েবিনারটা সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ। আরো যদি কেউ কিছু বলতে চায় তাহলে চালাতে পারেন, কিন্তু আমার তরফ থেকে অফিসিয়ালি প্রোগ্রামটা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছেন এবং সাহায্য করেছেন, এবং আমাদের এনএসএস টিম এবং ইউবিএ টিম, যারাও খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এছাড়াও শুভেন্দু স্যার, কপিল স্যার এবং প্রসেনজিৎ বাবু এবং আমাদের অনির্বাণ স্যার, এনারাও খুব উৎসাহ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। সকলকে খুব ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই বিশিষ্ট সুধী শ্রোতাবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলে এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। তো আজকের অনুষ্ঠানটি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আগামী দিনে চলার পথেও এই করোনা পরিস্থিতিতেও আমরা হাতে হাত মিলে সাথে রেখে আমরা এই পরিস্থিতিকে জয় করে আগামী দিনে আশার স্বপ্নের আলো দেখব রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি, এবং স্যারকে বলবো আপনিও সমাপ্তি। ওকে কপিল, লিভটা ক্লোজ করে দাও তাহলে, বা বন্ধ করে দাও।
ওকে স্যার। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।